শোনোতে প্লিজ, শোনো, তুমি কোথাও যেও না এরকম করে, প্লিজ শোনো, তুমি 3 দিন ধরে না খেয়ে আছো তে, তুমি তুমি দুর্বল হয়ে পড়েছো, এরকম করে যেও না তে, এমন ছুটো না রাস্তাতে, প্লিজ আমার কথাটা শোনোতে প্লিজ। না জুনি, দেখো দেখো আমার বেবি আমাকে ডাকছে। জুনি তুমি কেন বিশ্বাস করো না? জুনি আমার বেবি। আর ইউ ক্রেজি? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি বেবি বেবি করে এবার পাগলই হয়ে যাবে সত্যি করে। কি বলছো? আমাদের বেবি আর এই পৃথিবীতে নেই। তুমি এটা বোঝার চেষ্টা করো, তুমি আর কোনোদিনও মা হতে পারবে না, এটা স্বীকার করো। তুমি কেন বুঝতে চাইছো না যে আমাদের বেবি নেই? নেই না জুনি, জুনি এটা হতে পারে না। জুনি তুমি মিথ্যা কথা বলছো, তাই না? তুমি বলো না জুনি এসব মিথ্যে। আমার বেবি কোথায় জুনি? আমার বেবি কোথায় জুনি? বলো না জুনি, প্লিজ আমাকে আমার বেবির কাছে নিয়ে যাও। আমি যে আমার বেবিকে ছাড়া থাকতে পারবো না। এইটুকু কথা বলেই তে অজ্ঞান হয়ে যায়। আসলে তে আর নামজুন হাজব্যান্ড ওয়াইফ। কিম নামজুন কোরিয়ার সব থেকে বড় বিজনেস ফ্যামিলির ছেলে, আর কিম তেইয়ং কিম ফ্যামিলির একমাত্র মেয়ে। দুজনের বিয়ে 5 বছর হয়ে গেছে, কিন্তু এই 5 বছরে তাদের একটাও সন্তান হয়নি। তে কিছুদিন আগে প্রেগনেন্ট হয়েছিল, কিন্তু তে একটা অ্যাক্সিডেন্টের কারণে নিজের বেবিকে হারায়। আর তারপর থেকেই তের মেন্টাল হেলথ অনেকটা খারাপ হয়ে যায়। তে ভাবতো যে সে তার সন্তানকে এখনও ক্যারি করছে, আর তার সন্তান তার কাছেই আছে। নামজন থেকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তে সেটা কিছুই শুনতে চায় না। এরকম করে দিনকে দিন তেয়ের মেন্টাল হেলথ আরও খারাপ হয়ে পড়ে। তে অনেক দিন ধরে কিচ্ছু খায়নি। তে আজকে হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যায়। নামজনও তের পিছন নেয়, আর তারপরে কি হয়েছে সেটা তো তোমরা ভালো করেই জানো। হ্যাঁ, হ্যালো ডক্টর, আপনি তাড়াতাড়ি চলে আসুন। আমার ওয়াইফ তে আবার অজ্ঞান হয়ে গেছে। প্লিজ আপনি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি চলে আসুন। আপনার যা টাকা লাগবে সব দেবো, আপনি তাড়াতাড়ি চলে আসুন প্লিজ ডক্টর, প্লিজ। দেখুন মিস্টার কিম নামজুন, আমি আসছি আপনার বাড়িতে, কিন্তু আমি আপনাকে বলেছিলাম এর আগে যে আপনার ওয়াইফ তের মেন্টাল হেলথ এখন ঠিক না, আপনার ওনাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। কিন্তু আপনি নিজের কাজটাকে বেশি প্রাধান্য দিয়েছেন, যেটা কি ঠিক হয়েছে? আপনি তো জানেন যে আপনার ওয়াইফ কি কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে এখন, আর আপনি যদি আপনার স্ত্রীর পাশে না থাকেন তাহলে কে থাকবে? আর চিন্তা করবেন না, আমি যাচ্ছি। আর এতে টাকা পয়সার কোনো ব্যাপার না, আমার টাকা পয়সা নিয়ে কি হবে? আমি একটা ডক্টর, আর আমার সেবা করাটাই হলো কাজ, যেটা আমি করব। আপনার চিন্তা করার কোনো দরকার নেই, আমি আসছি। ডক্টর জিমিন, আমি মানছি যে আমি ভুল করেছি, এই ভুলটা আমার আর হবে না। আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি, আর আমি ওকে ছাড়া বাঁচবো না। প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন, এখন আর কথা বলার টাইম নেই, ও এখনো ওর সেন্স ফেরেনি। আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন ডক্টর জিমিন, এখন আপনার খুব প্রয়োজন আমাদের কাছে, প্লিজ। নামজুন জিমিনের সাথে কলে অনেক ভেঙে পড়ে। জিমিন এটা বুঝতে পেরে তাড়াতাড়ি করে নামজুনের বাড়িতে তের চেক আপ করাতে চলে আসে। আর তারপর দেখুন মিস্টার কিম নামজুন, এখন আপনাকে ভেঙে পড়লে চলবে না, আপনাকে এখন শক্ত হতে হবে। আপনি জানেন যে আপনি যদি ভেঙে পড়েন তাহলে পরে আপনার স্ত্রীকে সামলানো অসম্ভব হয়ে পড়বে। প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন, আপনি ভেঙে পড়লে আমরা কিভাবে আপনার স্ত্রীকে সামলাবো? একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। আপনি কান্না বন্ধ করুন, আমরা আছি তো, আমরা দেখছি আপনার স্ত্রীকে। প্লিজ কাম ডাউন মিস্টার কিম নামজুন, কাম ডাউন। নামজুনকে সান্ত্বনা দিয়ে জিমিন তেকে চেক আপ করতে চলে যায়। আর কিছুক্ষণ পর চেক আপ করে বেরিয়ে আসার পর জিমিন বলে, মিস্টার নামজুন, আমার আপনার সাথে কিছু কথা বলার আছে, আপনি যদি একটু সাইডে আসেন তাহলে খুব ভালো হতো। মিস জিমিন, মানে আমার তে কেমন আছে? ও ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? বলুন না মিস জিমিন, ও তখন অজ্ঞান কেন ছিল? ওর কিছু হয়নি তো? প্লিজ বলুন না। আপনি চুপ করে কেন আছেন? বলুন না, কি বলবেন? আপনি এরকম করে সাসপেন্স ক্রিয়েট করবেন না প্লিজ। আমি অনেক এমনিতেই টেনশনে আছি, আর আপনি আরো আমার টেনশন বাড়াচ্ছেন চুপ করে থাকে। প্লিজ মিস জিমিন, কিছু তো বলুন। মিস্টার আরএম, আপনি শান্ত হন আর আমার কথাগুলো শুনুন, কেননা এখন আপনার শান্ত থাকাটা অনেক ইম্পর্টেন্ট। আসলে মিস্টার আরএম, আমার বলতে খারাপ লাগছে, কিন্তু এটা আমাকে বলতেই হচ্ছে কঠোরভাবে, যে
আপনার ওয়াইফ মিস কিম তেইহং এর যে মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথ ওটা আগের থেকে অনেক খারাপের দিকে যাচ্ছে। এরপরে যদি আপনারা কোনো পদক্ষেপ না নেন তাহলে পরে হয়তো আনফর্চুনেটলি হলেও মিস কিম তেইহং ডিপ্রেশনে চলে যাবে, আর এর থেকে অনেক বড় ক্ষতিও হতে পারে আপনাদের। আর ওনার মা হওয়ার অক্ষমতাটাকে যদি ওটা উনি জানতে পারেন তাহলে ওনার আরও ক্ষতি হতে পারে। আপনাদেরকে কিছু না কিছু একটা করতে হবে ব্যবস্থা, যার জন্য কিম তেইহং যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারে। তো প্লিজ আপনারা কিছু একটা করুন। মানে আপনাদের এখন এই সিচুয়েশনে আপনাকে কোথাও না কোথাও থেকে একটা বাচ্চার জোগাড় করতে হবে, কারণ যদি কিম তেইহং একটা বাচ্চা না পায় তাহলে পরে কিম তেইহং কখনো হয়তো সুস্থ হতেই পারবে না, আর এর থেকে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। হয়তো এর জন্য কিম তেইহং এর লাইফ রিস্কও হতে পারে। সো প্লিজ আপনারা একটু দেখুন এটা। মিস জিমিন, আপনি এসব কি বলছেন? আর আমি কোথা থেকে বাচ্চা জোগাড় করবো? এগুলো তো আপনি যেগুলো বলছেন সেগুলো তো এক ধরনের পসিবলের মধ্যেই পড়ে না। আমি কি করে এসব করব? আপনি একটু বুঝতে পারছেন আপনি কি বলছেন সেটা? আর 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 আমার আমার তের কিছু হতে পারে না। আপনি মিথ্যা কথা বলছেন। আমার তের কিছু হতে পারে না, তের কিছু হবে না, আমি কিছু হতেই দেবো না। মিস্টার আরএম, আমি যেটা বলছি হয়তো সেটা এখন ইম্পসিবল লাগছে, কিন্তু এটা ট্রু। এটা না করলে আপনার ওয়াইফ তেকে বাঁচানো সম্ভব না। ওনার মেন্টাল হেলথটা আপনি বুঝতে পারছেন না। একটা মেয়ে যদি শোনে যে সে কোনোদিনও মা হতে পারবে না, তার যে গর্ভে সন্তান ছিল সেটাও নষ্ট হয়ে গেছে, তার জীবনে কি যায় সেই পরিস্থিতিতে আপনি সেটা বুঝতে পারবেন না। একটা পুরুষ কখনো সেই কষ্টটা বোঝে না যে কষ্টটা একটা নারী পায় একটা সন্তান ধারণের সময়তে, অথবা সন্তানে কিছু হয়ে গেছে এটা ভেবে। তো এটা আপনার বোঝার ক্ষমতার অনেক বাইরে। আপনি কিছু একটা ব্যবস্থা করুন। এই ক্ষেত্রে আপনার একটা সন্তান লাগবে, আর এমন তো নয় যে সন্তান পাওয়া যাবে না। আপনি অন্য মেয়ের গর্ভে নিজের সন্তানকে রেখে জন্ম দেওয়াতেই পারেন, আর এটা লিগ্যাল, এটা ইনলিগ্যাল নয়। আপনি এটা করাতেই পারেন। আপনার স্ত্রীর জন্য এটা আপনাকে করতে হবে, আপনি বুঝুন। কিন্তু মিস জিমিন, আমি আপনার সব কথা বুঝতে পারছি, কিন্তু আর আমি আমার তেকে অনেক ভালোবাসি, কিন্তু কোন মেয়ে তার নিজের গর্ভকে দেবে, তা আবার আমার সন্তানকে জন্ম দেওয়ার জন্য? এটা এটা কি পসিবল? আর আমি এরকম কোনোদিনও করবো এটা ভাবিও নি। আমি কেবল আমার স্ত্রীকেই ভালোবাসি। আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। আপনি একটু বোঝার চেষ্টা করুন আমার ব্যাপারটা। মিস্টার কিম নামজুন, আমি আপনার কথা বুঝতে পারছি, আর আপনাকে অন্য কাউকে ভালোবাসতেই বা কেন হবে? আপনাকে কাউকে ভালোবাসতে হবে না তেইকে ছাড়া। আপনি কেবল একটা মেয়েকে ভাড়া করবেন যে আপনার সন্তানকে নিজের গর্ভে ধারণ করবে। আর এরকম অনেক মেয়ে আছে যারা নিজের অন্যের সন্তানকে নিজের গর্ভে ধারণ করে পরে তাকে দিয়ে দেয়, অনেক আছে। আপনি আপনি এবার খুঁজে দেখুন। আপনার স্ত্রীকে যদি বাঁচাতে চান তাহলে আপনাকে এটা করতেই হবে, না তো আপনারা কিছু করার নেই। এটুকু বলে জিমিন ওখান থেকে চলে যায়, আর কিছুক্ষণ পরে তেরও সেন্স ফিরে আসে। আর তের সেন্স ফিরে আসার পর জুনি, জুনি আমার বেবি কই? জুনি, জুনি, জুনি আমি কোথায়? জুনি আমার বেবি কই? জুনি, জুনি তুমি কোথায়? তে শোনা, আমি এখানে তো। আর তোমার বেবি কিছুদিন পরে চলে আসবে, দেখবে তোমার আর আমার বেবি আসবে। তুমি একটু শান্ত হও। আর আর তুমি খাবার খাবে? তোমার শরীরটা তো অনেক দুর্বল, বলো তুমি একটু খাবার খেয়ে নাও। আমাদের বেবি কিছুদিন পরেই চলে আসবে আমাদের কাছে। এখন আমাদের বেবি আমাদের কাছে নেই, আমাদের বেবি তো অসুস্থ, তার জন্য আমাদের বেবি এখন ডক্টরের কাছে আছে, কিছুদিন পরেই চলে আসবে। তুমি এখন শান্ত হও প্লিজ। জুনি, তুমি সত্যি বলছো তো? আমার বেবি চলে আসবে তো তাড়াতাড়ি? আমি যদি খাবার খাই আমার বেবি চলে আসবে তো? জুনি বলো না, তাহলে পরে আমি খাবার খাবো, তুমি আমাকে খাবার খাইয়ে দাও। কিন্তু সত্যি আমার বেবি আসবে তো তাহলে? হ্যাঁ তে, সত্যি আমাদের বেবি খুব তাড়াতাড়ি আসবে। তুমি এবার খেয়ে নাও তে, আমি তোমাকে সুস্থ করার জন্য সবকিছু করতে পারি। আর
এটা তো একটা মেয়ের কাছ থেকে নিজের সন্তানকে তোমার কাছে এনে দেওয়ার কথা। কেন পারবো না? তোমাকে এত ভালোবাসি না, তোমার জন্য জীবন নিতে আর দিতে পারি, তাহলে একটা বাচ্চা এনে দিতে পারবো না তোমাকে? তুমি চিন্তা করো না সোনা, তোমার সন্তানের অভাব আমি তোমাকে পূরণ করে দেব, তোমার কোনো অভাব আমি থাকতে দেব না, তুমি চিন্তা করো না। নামজুন নিজের সব কলিগ, স্টাফ, বিজনেস পার্টনার সবাইকে এই কথাটা বলে দেয় যে তার একটা মেয়ে লাগবে, যে তার সন্তানকে নিজের গর্ভে ধারণ করতে পারে। আর সবাইও নামজুনের কথা মতো কাজে লেগে পড়ে। আর কিছুদিন পর একটা মেয়েকে পাওয়াও যায়। আর তারপর নামজুন, আমি একটা মেয়েকে পেয়েছি যে তোর কথা মতো সব কাজ করবে, আর ওর কোনো বেশি ডিমান্ডও নেই। তুই যদি বলিস তাহলে পরে আমি ওকে তোর কাছে নিয়ে আসতে পারি। আমি কি নিয়ে যাব ওকে? যাই হোক, তুই কি সত্যি কথা বলছিস? তুই কি সত্যি কাউকে পেয়েছিস? যদি পেয়ে থাকিস প্লিজ তাহলে তাকে নিয়ে আয় আমার কাছে। সে যত টাকা চাই আমি সব টাকা দেব, সে যা চাই তাই দেব, কিন্তু আমার একটা সন্তান চাই আমার স্ত্রীকে বাঁচানোর জন্য। যে হোক প্লিজ তাকে নিয়ে আয় আমার কাছে। তারপর যে হোক আরামের কথা মতো আরামের বাড়িতে সেই মেয়েটিকে নিয়ে আসে। আর তারপর আরেম, এই হলো সেই মেয়ে যে তোর সব কাজ করতে রাজি আছে, আর এর চাহিদাও বেশি নয়। তুই যদি এর সাথে একটু কথা বলে নিস তাহলেই ভালো হবে হয়তো। তারপর আরএম সেই মেয়েটাকে নিয়ে একটা আলাদা রুমে যায় আর দরজাটা লক করে সেই মেয়েটার সাথে কিছু কথা বলে। কি কথা বলে চলো দেখে আসি। তো আপনার নাম কি, আর আপনি জানেন তো ঠিকভাবে যে আপনাকে কি কি করতে হবে? আর আপনি এরকম একটা উইয়ার্ড মানে অফারে রাজি কি করে হলেন? আপনি মানে এরকম প্রস্তাবে তো কেউ কখনো সাধারণত রাজি হয় না, আপনি কেন রাজি হলেন তাহলে? আমি তো প্রথমে আমাকে এগুলো বলুন, আমি তো এটা বুঝতেই পারছি না। আপনি আগে যদি এটা ভালো করে খুলে বলেন তাহলে পরে আমার জন্য এটা একটা ভালো হবে। যদি কাইন্ডলি বলেন আমাকে সব কিছু খুলে। আসলে স্যার, আমার নাম কিম সেওক জিন, মানে জিন। আর হয়তো কোনো মেয়ে নিজের সন্তানকে অন্য কোনো মেয়ের হাতে তুলে দিতে চায় না, কিন্তু আসলে আমি বাধ্য, তার জন্য আমাকে এটা করতে হচ্ছে। আমার বাবার অপারেশনের জন্য অনেক টাকা চাই, আর আমরা অনেক মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো আমাদের জন্য অত টাকা জোগাড় করাটা খুবই অস্বাভাবিক একটা ব্যাপার। আর আমার আর কিচ্ছু করার ছিল না, তার জন্যই আমি এই প্রস্তাবে রাজি হয়েছি। যে হোক যখন আমার কাছে এসেছিলেন তখন আমাকে পুরোটাই খুলে বলেছে, আর আমি সব কিছু জেনেই রাজি হয়েছি। কেবল আমার একটাই শর্ত আছে, যদি আপনি ওটাতে রাজি হন তাহলে পরে আমার এই কাজটা করতে কোনো সমস্যা নেই। দেখুন মিস জিন, আমিও এরকম কোনো মানুষ নই যে একটা মেয়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেব, কিন্তু আমার কাছেও এটা একটা বাধ্যতাই। আমার স্ত্রীর একটা সন্তান লাগবে, আর যদি আমি সেটা না করতে পারি তাহলে পরে আমার স্ত্রীর প্রাণ সংশয় আছে, আর আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, আমি আমার স্ত্রীকে হারাতে চাই না। তো তার জন্যই আমাকে এটা বাধ্য হয়ে করতে হচ্ছে। এটা পুরোটাই একটা বাধ্যতাপূর্বক কাজ, যেটাতে আমার কোনো মন নেই, শুধু আমার স্ত্রীর জন্য আমাকে এটা করতে হচ্ছে। আর এটা ভালো যে আপনি পুরোটা জেনে রাজি হয়েছেন, কেননা আমি না জানি কিছুই করতে চাই না এমন। আর আপনার যত টাকা লাগবে আপনি আমাকে বলতে পারেন, আমি আপনার বাবার চিকিৎসার জন্য সব টাকাই দেব। আর রইলো আপনার শর্ত, কি শর্ত বলুন? আপনি আপনার সব শর্তে রাজি, আমার কোনো প্রবলেম হবে না, আপনি কেবল একবার বলে দেখুন। বুঝেছি স্যার, আপনি আপনার দিক থেকে বাধ্য আর আমি আমার দিক থেকে। না তো কোন মেয়েই বা চাইবে যে কুমারী অবস্থাতে মা হতে, তারপরে নিজের সন্তানকে অন্য কোনো একটা মেয়ের হাতে দিয়ে দিতে, নিজের সন্তানের থেকে দূরে চলে যেতে? আমিও চাইতাম না, কিন্তু আমি পরিস্থিতির শিকার, আর আপনিও। বুঝেছি। আর আমার শর্তটা হলো, আমার বাবা যদি এসবের ব্যাপারে জানতে পারে তাহলে পরে হয়তো আমার বাবা চিকিৎসার ছাড়াই মরে যাবে এসব শুনে। আমি চাই যে আমার যতদিন না বাচ্চা সন্তান ভূমিষ্ঠ হচ্ছে ততদিন আমি আপনার বাড়িতেই থাকবো, কারণ আমি যদি আমার বাবার কাছে যাই আমার বাবা এটা সহ্য করতে পারবে না। আর আমি এটা চাই না যে আমার জন্য আমার বাবার কোনো ক্ষতি হোক। তো আপনি যদি এটার একটা ব্যবস্থা করতেন তাহলে খুব ভালো হতো।
না মিস জিন, আপনার এতে কোনো সমস্যা হবে না। আপনার বাবার সব চিকিৎসার খরচ আমি বহন করব। আর আপনার বাবাকে দেখাশোনা করার জন্য আমি লোক রেখে দেব। আর রইলো আপনার থাকার ব্যবস্থা, সেটা আমাদের সাথেই হবে। আর আপনার টেনশন করার কোনো দরকার নেই। আপনার মেনটেনেন্স, আপনার বাবার মেনটেনেন্স সব কিছু আমরাই দেব। কেবল আপনাকে আমার সন্তানের মা হতে হবে, বায়োলজিক্যাল মাদার হতে হবে। আপনার কেবল এটুকুই কাজ। আপনার কাছ থেকে আর কিচ্ছু চাই না। আপনি যদি এটুকু করে দেন তাহলে পরেই আমি সারা জীবন আপনার ওপর কৃতজ্ঞ থাকবো। আমি আর কিচ্ছু চাই না মিস জিন, আমি আর কিচ্ছু চাই না। তাহলে তো হয়ে গেল স্যার, আর কিছু বলার নেই আমার। আমার কেবল এটুকু কথাই ছিল। এবার আপনি যা করতে বলবেন সেটাই আমি করব। তারপর থেকে জিনও আরএমদের সাথেই আরএমদের বাড়িতে থাকতে শুরু করলো। আর তারপর এরকম করে দেখতে দেখতেই একটা মাস কেটে গেল। এর মধ্যে জিন প্রেগনেন্ট হয়ে গেছে। আর জিনের প্রেগনেন্সির 3 উইকস চলছে। আর ওদের মধ্যে সম্পর্কটা অনেক ভালো হয়ে গেছে। এখন জিন আর আরএম একটা অনেক ভালো বন্ধু। তেও সব কিছু মেনে নিয়ে এখন শান্ত আছে। তের মেন্টাল হেলথও আস্তে আস্তে ঠিক হচ্ছে। আর এরকম করে ওদের দিনটা কাটতে থাকে। দেখতে দেখতেই 10 মাস কেটে গেছে। এই 10 মাসে আরএমের প্রতি জিনের কিছু না কিছু মনে ফিলিংস জন্মেছে। জিন আরএমের প্রতি অনেক দুর্বল হয়ে গেছে। আর তেরও মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ দুটো অনেক ঠিক হয়ে গেছে। সব ঠিকই চলছিল। হঠাৎ জিনের লিভার পেন ওঠে অ্যান্ড জিনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর তারপর আমি পাচ্ছি না, প্রচন্ড ব্যথা করছে। বেবি আসার টাইম হয়ে গেছে। আরে স্যার, মা আপনারা কোথায়? প্রচন্ড ব্যথা করছে। জিনের চিৎকার শুনতে পেয়ে আরএম ছুটে জিনের কাছে আসে আর দেখে যে জিনের লিভার পেন শুরু হয়ে গেছে। আরএম আর একটুও দেরি না করে জিনকে কোলে করে নিয়ে হসপিটালে যায়। একে তো জিনের নর্মাল ওয়েটই অনেক ছিল, তারপরে বেবি পেটে থাকাতে জিনের ওয়েট ডবল হয়ে গেছে। আরএম সেই সব কিছুকে উপেক্ষা করে নিজে ড্রাইভ করে জিনকে হসপিটালে নিয়ে যায় অ্যান্ড ভর্তি করিয়ে দেয়। আর কিছুক্ষণ পর কনগ্রাচুলেশনস মিস্টার কিম নামজুন, আপনি বাবা হয়েছেন। আপনার একটি মেয়ে হয়েছে। আর জিনও এখন অনেক বেটার আছে। আপনি চাইলে পরে জিনের সাথে দেখা করতে পারেন এখন। কি মিস জিমিন, আপনি ঠিক বলছেন? আমার মেয়ে হয়েছে? আর জিন কেমন আছে এখন? আমি কি জিনের সাথে দেখা করতে এক্ষুনি যেতে পারি? মানে সবাই ঠিক আছে তো, মা বাচ্চা দুজনাতে? হ্যাঁ হ্যাঁ মিস্টার আরএম, আপনার সন্তান এবং সন্তানের মা দুজনাতেই একদম ঠিক আছে। আপনি এক্ষুনি গিয়ে দেখা করে আসতে পারেন। আপনি এক্ষুনি চাইলে যেতে পারেন। জিনের সেন্স ফিরে এসেছে, আপনি গিয়ে দেখা করুন। তারপরে আরএম জিনের সাথে জিনের কেবিনে দেখা করতে যায়। কেমন আছো জিন এখন? এখন আর শরীরে কোনো প্রবলেম হচ্ছে না তো? এখন বেটার ফিল করছো কি? আরে স্যার আপনি, হ্যাঁ আমি এখন ভালো আছি। আর তে ম্যাম কেমন আছে? আর আমার বেবি কই? আমার বেবিকে তো এখনো পর্যন্ত আমি দেখতে পেলাম না একবারও। আরে থাক থাক, উঠতে হবে না, তুমি শুয়ে থাকো। তুমি এখনো দুর্বল আছো। আর তে এখন ভালো আছে। আর বেবি এখন ডক্টর চেক আপ করছে, পরে বেডে দিয়ে দেবে। আর তোমার বাবার
চিকিৎসার জন্য যে টাকাটা লাস্ট জমা করতে হতো সেটাও আমি জমা করে দিয়েছি। তোমার বাবার অপারেশন কিছুক্ষণের মধ্যে স্টার্ট হয়ে যাবে, তুমি চিন্তা করো না, তুমি একদম রিল্যাক্স হয়ে থাকো। আরেম আর জিন যখন কথা বলছিল তখন একটা কল আসে, আর তখন হ্যাঁ হ্যালো, কি কি হয়েছে আমাদের? তো কি করে পড়লো? মানে তোমরা কি করো? একটা মানুষকে দেখে রাখতে পারো না? তোমাদের কি এত এত গাদা গাদা টাকা দিয়ে কি জন্য আমি রেখেছি তের দেখাশোনা করার জন্য, সেটুকু তোমরা পারো না? কেয়ারলেস। আসলে আরেমকে তার বাড়ির মেড সার্ভেন্টরা কল করেছিল। তে যখন সিঁড়ি দিয়ে নামতে যায় তখনই তের পাটা পিছলে যায়, আর সিঁড়ি থেকে গড়াতে গড়াতে তে মাটিতে পড়ে যায়, আর তের মাথা ফেটে অনেক রক্ত পড়ছিল। তাই মেড সার্ভেন্টরা কিছু বুঝতে না পেরে আরএমকে কল করে, আর আরএম আর এক মুহূর্ত দেরি না করে তখনই দৌড়তে দৌড়তে তের কাছে যায়, কিন্তু আরএমের যেতে অনেকটা দেরি হয়ে যায়। তে আরএমকে ছেড়ে সারা জীবনের মতো চলে যায়। যার জন্য আরএম এত কিছু করেছে, যার জন্য আরএম অন্য মেয়ের সাথে সম্পর্ক করেছে, সেই আজকে আর আরএমের কাছে থাকলো না। আরএম কান্নায় ভেঙে পড়ে। আরএম বুঝতে পারছিল না যে সে এখন ওই বাচ্চাটাকে নিয়ে কী করবে, কারণ যার জন্য বাচ্চা আরএম নিয়েছিল সে এখন আর রইল না। আরএম হতাশ হয়ে অসহায় হয়ে জিনের কাছে যায়, আর জিনকে সব কথা খুলে বলে। জিনের মাথা যেন আকাশ ভেঙে পড়ে। জিন এবার কী করবে বুঝতে পারছিল না। আর তখন আরেম স্যার, আপনি এসব কি বলছেন? এরকম কিছু হতেই পারে না। তে ম্যামের কিছু হতে পারে না। এবার আমার সন্তানের কি হবে? আমি আমার সন্তানকে তে ম্যামের হাতে তুলে দেওয়ার জন্যই নিশ্চিন্ত ছিলাম। এবার আমি একটা কুমারী মেয়ে হয়ে কিভাবে আমার সন্তানকে মানুষ করব? আমি আমি সমাজে মুখ দেখাবো কি করে? আমার বাবাকে আমি কি কি উত্তর দেবো স্যার? স্যার প্লিজ বলুন না স্যার, কি উত্তর দেব? আমি 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 আর কিছু বুঝতে পারছি না। আজ আমি খুব অসহায়, আমাকে ক্ষমা করে দিও। আমার জন্য তোমার এত বড় ক্ষতি হয়ে গেল। তুমি চিন্তা করো না, তোমার সন্তানের দায়িত্ব আর তোমার পরিবারের দায়িত্ব আমি নেব। জন্য আমি সন্তানকে চেয়েছিলাম, সেই তো আর নেই। আমি এই সন্তানকে নিয়ে কি করবো বলো তো জিন? আমার যা আর কিছু করার রইল না। আমার দিকটা একবার ভেবে দেখো। আমার আমার তেই আমার কাছে নেই, আমি এই বাচ্চাকে নিয়ে কি করব? এই বাচ্চা আমার কাছে থাকার না থাকা তো এখন সমান হয়ে গেছে, তাই না? হয়তো বিধাতাও চায় না যে জিন আর আরএমের জীবনে সুখ আসুক। পরপর দুঃসংবাদ এসে যাচ্ছে। আবার আরএমের কাছে আরেকটা ফোন কল আসে, আর আরএম জানতে পারে যে জিনের বাবার অপারেশন হতে গিয়ে জিনের বাবা মারা গেছে। এটা শুনে আরএম আর নিজেকে ঠিক রাখতে পারে না, ওখানেই সেন্সলেস হয়ে যায়। আর তারপর স্যার কি হয়েছে? আপনি আপনি সেন্সলেস কি করে হয়ে গিয়েছিলেন? আর আর সব কিছু ঠিক আছে তো স্যার? বলুন না স্যার, আপনি আপনি কাঁদছেন কেন স্যার? বলুন না কি হয়েছে আমার? আমার কি হয়েছে বলুন না স্যার। জিন জিন, নিজেকে সামলাও তুমি। তোমাকে এখন শক্ত হতে হবে, তোমার সন্তানের জন্য তোমাকে শক্ত হতে হবে। জিন জিন জিন, শক্ত হও। কেন স্যার? নিজেকে কেন সামলাতে হবে বলুন? আমার কি হয়েছে? আমার কি বিপদ হলো বলুন না স্যার। আমার কেন জানি না মনে হচ্ছে যে আপনার এই চুপ থাকাটাই সব থেকে বড় বিপদের সংকেত দিচ্ছে। কি হয়েছে বলুন স্যার আমার। জিন, তোমার বাবা আসলে আসলে তোমার বাবা। আমার বাবা? আমার বাবার কি হয়েছে স্যার বলুন না স্যার। আমার প্রচন্ড টেনশন হচ্ছে, বলুন আমার বাবার কি হয়েছে স্যার? চুপ করে থাকবেন না, বলুন। তোমার তোমার বাবা আর এই পৃথিবীতে নেই। তোমার বাবা অপারেশনের সময়তেই মারা গেছেন, এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, তোমাকে ছেড়ে চলে গেছেন সারা জীবনের মতো। এটা হতে পারে না স্যার, আপনি মিথ্যা কথা বলছেন। আমি যার জন্য এত কিছু করেছি, যার অপারেশনের জন্য আমি নিজের বাচ্চাকে বলে দিতে চলেছিলাম, সে কিনা আমাকে ছেড়ে চলে গেল। আমি এবার কি করবো? আমার
কাছে আর কেউ রইলো না। আমি কি করবো এবার? স্যার আপনি মিথ্যা কথা বলছেন তাই না? মজা করছেন তাই না? না জিন, আমি কোনো মিথ্যা কথা বলছি না। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটে গেছে। আমার তেও আমাকে ছেড়ে চলে গেছে। আমি কেন তোমাকে মিথ্যা কথা বলতে যাব? আমি নিজের মনকে শক্ত করো, আমি কোনো মিথ্যা কথা বলছি না। আমি সত্যি কথা বলছি, যেগুলোই বলছি। তোমার বাবা আর নেই এই পৃথিবীতে, এটা স্বীকার করতে হবে তোমাকে। এবার আমি কার কাছে যাব, কোথায় যাব, কাকে বাবা বলে ডাকবো, কার কাছে মায়ের স্নেহ পাবো, কে আমার গার্জেন হবে? আমি এই বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব এখন? ওদের কোথাও যাওয়ার জায়গা থাকলো না। তোমার টেনশন করার দরকার নেই। এই বাচ্চাটা যখন এই সব কিছু যখন আমার জন্য হয়েছে, তুমি আমার কাছেই থাকবে আমার বাচ্চার মা হয়ে। কিন্তু একটাই শর্ত আছে আমার। কি শর্ত আপনার স্যার? তেমন কিছুই না, তুমি আমার বাচ্চার মা হয়েছো, এসব আমার জন্যই হয়েছে। আমি তেকে অনেক ভালোবাসি, তাই হয়তো তোমাকে কোনোদিন স্ত্রীর সম্মান দিতে পারবো না, কিন্তু দুনিয়ার সামনে, আমাদের বাচ্চার সামনে আমরা স্বামী স্ত্রী হয়ে থাকবো সারা জীবন। একটা ভালো বন্ধু হয়েই থেকে যাব। কোনোদিনও তুমি আমার কাছ থেকে স্ত্রীর অধিকার চাইবে না, আর কোনোদিন আমি তোমার কাছ থেকে স্বামীর অধিকার চাইবো না। কেবল আমরা দুজন আমাদের বাচ্চার মুখ। যদি রাজি থাকো তাহলে বলো। আমার জীবনে তো সবকিছু, আর কি বা আছে? স্বামীর সুখ সেটাও হয়তো কোনোদিনও পাবো না। আমি আপনার শর্তে রাজি। আমি আমার সন্তানকে তার পিতৃহারা করতে চাই না। যদি তেই ম্যাম বেঁচে থাকতেন তাহলে হয়তো আপনাদের কাছে আমার সন্তানকে দিয়ে দিতাম, বুকে পাথর চাপা হলো। কিন্তু তেই ম্যাম নেই, তার জন্য আমার সন্তানকে আমার কাছেই রাখতে হবে। আমি আমার সন্তানকে সুখে শান্তিতে বড় করানোর জন্য যত কঠিন পথেই যেতে হোক না কেন যাব। আমি রাজি আপনার শর্তে। নামজিন তাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু এই বিয়েটা সাধারণ বিয়েদের মতো ছিল না, তারা সাধারণ দাম্পত্য জীবনে ছিল না। নামজিন হয়তো সবার সামনে স্বামী স্ত্রী হলেও দরজার পেছনে তারা অপরিচিত মানুষদের মতো সারা জীবন সংসার করবে বলে ঠিক করেছিল। কিন্তু জিন কোথাও না কোথাও আরএমকে সত্যিই অনেক ভালোবেসে ফেলেছিল, কিন্তু আরএমের তরফ থেকে কোনোই প্রতিক্রিয়া সে দেখতে পেত না। জিন একটা স্ত্রীর মতনই আরএমের সব দিকে খেয়াল রাখত, কিন্তু আরএম শুধু তেয়ের স্মৃতিগুলো বুকে জড়িয়েই সারা জীবন কাটিয়ে দেবে ঠিক করেছিল। এরকমভাবেই চলছিল তাদের জীবন। জিন প্রত্যেকটি রাতে মুখে বালিশ গুজে কেঁদেছিল, কাঁদত, কারণ সে না তার বাবাকে পেল, না সে নিজের স্বামীকে ভালো করে পেল। একটা মেয়ের কাছে স্বামী সুখ অনেক বড় হয়, অনেক বড় প্রাপ্তি হয়, যেটা জিনের ভাগ্যে মনে হয় কোনো দিনও জুটবে না। জিন হতাশ হয়ে পড়েছিল নিজের জীবনের থেকে। ঠিক এমন করে একদিন পূর্ণিমা রাত, চাঁদের জ্যোৎস্নাতে চারিদিক মাখো মাখো, বাইরে ঝোড়ো হাওয়া দিচ্ছে। জিন জানলার কাছে দাঁড়িয়ে কিছু যেন গভীর চিন্তা করছে। কী চিন্তা করছে সে নিজেও জানে না হয়তো। তখনই হঠাৎ কারোর ঠান্ডা হাতের স্পর্শে জিনের জ্ঞান ফিরল। জিন পিছনে ঘুরে দেখে আরএম তার পিছনে দাঁড়িয়ে আছে। এই কি আরএম স্যার, আপনি এখন ঘুমাননি? আমি ভেবেছিলাম আপনি হয়তো ঘুমিয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, আপনি যান, ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়ে গেছে। আপনার তো নিশ্চয়ই কালকে অনেক কাজ আছে তাই না? আপনি যান। আরএম একটা মৃদু হেসে উত্তর দেয়, হ্যাঁ, কাজ তো আছে, আর ঘুমাবো। একটা কথা বলি জিন, আসলে এতদিন আমি বুঝিনি যে তে আমার কাছে ছিল যখন, তখন ওকে ভালোবাসতাম। তে এখন আমার অতীত হয়ে গেছে, এখন তুমি আমার বর্তমান। আর অতীতকে ছেড়ে বর্তমান নিয়ে বাঁচাটাই অনেক শ্রেয়। তুমি কি আমাকে তোমার স্বামী বলে স্বীকার করবে? আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমরা কি আবার নতুন করে নিজেদের সম্পর্কটাকে সুযোগ দিয়ে শুরু করতে পারি?
কিন্তু আরএম স্যার আপনি তো আরেম আর জিনকে কিছু বলার সুযোগ দেয় না। আরেম বুঝে গেছে যে জিনেরও তরফ থেকে হ্যাঁ আছে, আর আরেম জিনকে আজ নিজের করে নিয়েছে। জিনের যে অধিকারটা প্রাপ্য ছিল আজ জিন সেটা পেয়ে গেল। জিনের জীবনে আর কিছুরই দরকার নেই। জিনের জীবন আজ সম্পূর্ণ হলো। জিন যাকে ভালোবেসেছিল প্রথম তাকে সে নিজের করে পেয়ে গেছে। এর থেকে বড় প্রাপ্তি আর হয়তো কিছু হতে পারে না। তাই বলে যে জীবনে অন্য কাউকে ভালোবাসা যাবে না এটাও কেউ বলেনি।